সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কিন্তু সংসারের দায়িত্ব কর্তব্য পালন করা শুরু হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর মাথায় একটা চিন্তা থাকে যে আজকে সারাটা দিনে কি কি কাজ আছে আর সেই কাজগুলো কিভাবে আমি টাইমের মধ্যে কমপ্লিট করব। বাড়িতে থেকে সব কিছু ম্যানেজ করা কিন্তু অতটাও সোজা না। কে কখন বেরোবে, কে কি খাবে, বাজার হাট রান্না, বাড়িতে লোকজন আসলে সেই সব মেনটেন করা এতটা কিন্তু ইজি নয়। অনেকটা বুদ্ধি খাটিয়ে অনেকটা স্যাক্রিফাইস করে সব কিছু করতে হয়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আমি একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেলাম। আজকে আর চা খেতে ইচ্ছা করছে না, গরমটা অনেকটাই পড়েছে। তো সোজা চলে এসেছি রান্নাঘরে। ও তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা মোটামুটি ঠিকই আছি। আজকে বৃহস্পতিবার, তাই আজকে রান্নাবান্না কিন্তু সম্পূর্ণ নিরামিষ। ফ্রিজের মধ্যে একটা বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটা বার করে নিয়েছি। বাঁধাকপিরই তরকারি হবে, তো ঝটপটাকে বাঁধাকপিটা কাটি। সকালবেলা উঠেছে কিন্তু সেই 6টায়। উঠে এই যে ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে, সেই ভিডিও এডিটিং করে পোস্ট করে তারপরে নিজে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। বসার কিন্তু এতটুকুনিও সময় নেই। টাইম তো আর বসে থাকবে না, তাই না? টাইমের মধ্যে সব কাজ শেষ করতে হবে। বাঁধাকপিটা একটু ভাপাতে দিলাম, জানো তো, কারণ এখনকার বাঁধাকপি দেখেছি না ভাপিয়ে করলে একদম ভালো লাগে না খেতে, মজতেই চায় না। আর এখানে একটু টমেটো কেটে নিচ্ছে। আর ফ্রিজের মধ্যে ভেন্ডি ছিল, অনেক দিন হয়ে গেছে জানো। ভেন্ডিগুলো আজকে ভাজা করে নিতে হবে, না হলে একদম নষ্ট হয়ে যাবে। তাই জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর নিরামিষের দিনে একটু ভাজাভুজি না হলে তো ভালোই লাগে না। আর এখানে বাঁধাকপির জন্য একটু আলু কাটছি। বাঁধাকপিটা বেশি করেই করছি, মানে গোটা বাঁধাকপিটাই করছি যাতে দুবেলা হয়ে যায়, ওই জন্য আলুটাও দুটো নিয়েছি। এখান থেকে মামামের জন্য একটু রাখবো। মামামের জন্য আজকে কিন্তু আলাদা করে কিছু বানাবো না, আমাদের যা রান্না হবে সেইটাই ওর জন্য তুলে রাখবো, কিন্তু ঝাল ছাড়া। তো এই যে বাঁধাকপিটা করব বলে চলে এসেছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা না আমার শেষ হয়ে গেছে। ওই যে বাজার করতে যাই যখন সব কিছু মনে করে যাই, কিন্তু একটা না একটা দেখেছি মিস হয়ে যায়। আশা করি সবার ক্ষেত্রেই হয়তো এরকম হয়ে থাকে। আসলে মাথায় অনেক রকম চিন্তা থাকে, তো একটা কাজ নিয়ে তো আমরা বাইরে বেরোই না, হাজারো একটা কাজ নিয়ে বেরোই, তো অনেক সময় কি হয় মিস্টেক হয়ে যায়। যাই হোক, ওটা নিয়ে আসবো। আর এই যে একটু আদা ঘষে দিই, বাঁধাকপি তরকারিতে একটু আদা দিলে না ভীষণ ভালো লাগে। আর এই যে হাজব্যান্ড সকাল সকাল বেরোবে, আর বৃহস্পতিবার দিন তো ওকে দুধ মুসলিটাই দিই, তো দুধ মুসলি খেয়ে ও যাবে। আর এদিকে আমি ঝটপট করে রান্নাটা করি। মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, উঠে ফ্রেশ হয়ে এখন খাওয়াও কিন্তু হয়ে গেছে। আর আমি এখানে ঝটপট করে রান্নাটা করছি। বৃহস্পতিবার জানো তো অনেক কাজের চাপ থাকে, তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করতে হয়। কিন্তু আজকে যেন আমার ভালো লাগছে না বেশি কিছু রান্না করতে। কি হয়েছে কি জানি, এক এক সময় না মনে হয় খুব একটা ভালো লাগে না, মনে হয় সিম্পল কিছু একটা রান্না বান্না করি খেয়ে নিই, কিন্তু সবার কথাই চিন্তা করতে হবে। ওইখানে ডাল করলাম, আর এই যে ভেন্ডি ভাজাটা করে নিয়েছি। লাউ শাক ছিল, সেই লাউ শাক দিয়ে একটু মটর ডাল করেছি। আর এইদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট, শুধু খাওয়ার আগে একটু বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করব। মাম্মাম তো বেগুন ভাজা ভালোবাসে, বেবির পাপাও ভালোবাসে, আর পাঁপড়, ব্যাস হয়ে যাবে। তো স্নান করতে যাব, তার আগে দাঁড়াও, এই যে জামা কাপড়গুলো পুজোর এগুলো এখানেই জমে আছে। মামামের জামা কাপড়গুলো এখান থেকে বার করব, কারণ এগুলো এবার ডেটল জলে ধুতে হবে। ওর জামা কাপড়গুলো না আমি এরকমভাবে হট করে পরাই না, ছোট থেকেই একদম ডেটল জলে ধুয়ে তারপরে ওকে পরানো হয়। তো ভেবেছি কি সামনে পুজো তো আর বেশি দিন বাকি নেই, এরপরে একটু একটু করে জামা কাপড়গুলো ডেটল জলে ধুয়ে রাখি, একবারে ধোয়া যাবে না। সব থেকে সমস্যা হচ্ছে বেবির এতগুলো জামা কাপড় হয়েছে, সেগুলো যে আমি কোথায় রাখবো।
কারণ আলমারিতে এক ফোঁটাও জায়গা নেই। মাম্মামের যে আলমারিটা রয়েছে সেটা একদম ওর জন্মের সময় কেনা হয়েছিল, আর ওইটা একদমই মানে কি বলবো, প্লাস্টিকের। তো বাচ্চাদের জামা কাপড় ওই মানে সদ্যজাত বাচ্চাদের জন্য ঠিক আছে, এবার যত বড় হচ্ছে জামা কাপড়ের ভার তো বেড়ে যাচ্ছে, ভারী ভারী জামা কাপড়, ওইগুলো না এখন আর রাখার মতো নয়, আলমারিটা খারাপও হয়ে গেছে। তো দেখা যাক, আজকে আলমারিটা একটু অর্গানাইজ করে ওর মধ্যেই ম্যানেজ করে রাখতে হবে। আর এদিকে আমি জামা কাপড় মিলছিলাম, আর মাম্মাম দেখো আলমারি খুলতে শিখে গেছে। সামনে ওর টেবিল টেনিসের ব্যাটটা ছিল, নিয়ে ঠিক বার করে নিয়েছে। এবার আমি ওকে বললাম কি, এখানে এরম জানলার সামনে খেলো না, বলটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে। তো এই যে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ঝটপট করে খেয়ে নিচ্ছি। একটু পরোটা করেছি একদম কম তেলে, আর তার সাথে একটু তরকারি রয়েছে। ঝটপট করে আগে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর সময়ের মতো না খেলে তো শরীর খারাপ করবে। সংসারের সমস্ত কাজকর্ম করতে গেলেও তো নিজেকে আগে সুস্থ রাখতে হবে, নাহলে কিভাবে হবে। তো এই যে এরপরে চলে এসেছি চিমনিটা পরিষ্কার করতে। কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু আমি ছিলাম না ঘরে, তাই জন্য দাদাটাকে আসতে না করেছিলাম। তো আজকে এসে ভালোভাবে চিমনিটা পরিষ্কার করে দিচ্ছে। চিমনি লাগালে তো হবে না, এই চিমনি মেনটেন করাও খুব সমস্যা। এত তেল হয়েছিল, তো আমি বললাম, ফোন করেছিলাম, আসলে ফোন করে বললাম আমার চিমনিটাকে সার্ভিসিং করে দিয়ে যান। আমার তো এমসি করা থাকে, সামনের মাসে আমার পরিষ্কার করার ডেট ছিল, কিন্তু আমাকে 1 মাস আগেই করতে হয়েছে। মানে এমনই অবস্থা খারাপ হয়ে গেছে। তো মাম্মাম ওখানে খেতে বসেছে, ভাবলাম যে পাঁপড়টা ভাজা করে দিই। ও পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু নিরামিষ তাই জন্য ও মনে আছে যে আজকে পাঁপড় হবে, তারা ওকে আগে দিয়ে আসি। চিমনিটা তো পরিষ্কার করে দিয়ে চলে গেছে, কিন্তু বেসিনটার অবস্থা একদম খারাপ, পুরো তেল তেলে হয়ে গেছে। কেরোসিন তেল দিয়ে যেহেতু পরিষ্কার করে, তাই জন্য একদম অবস্থা খারাপ করে দিয়ে গেছে। তো কিছু করার নেই, আমি এখন এগুলো পরিষ্কার করব। মানে দেখছো তো, বসে থাকার একটু উপায় নেই, যে একটু বসে থাকবো রেস্ট নেব, সেটার আর উপায় নেই। একটার পর একটা কাজ কিন্তু করতে হচ্ছে। আর আজকে আমার শরীরটা না একদম ভালো লাগছে না, মনে হচ্ছিলো একটু যদি রেস্ট নিতে পারতাম খুব ভালো হতো। কিন্তু এই যে কাজটা যদি ফেলে রাখি, তাহলে বলো তো, এই কাজটা ফেলে রাখলে তখন তো আরও বেশি নোংরা লাগবে, আর ওই বেসিনটা আরও মানে চ্যাটচ্যাটে হয়ে যাবে, তখন পরিষ্কার করতে আরও কষ্ট হবে। তাই জন্য সাথে সাথে সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে এই যে ভালো করে মুছে রাখছি, নাহলে কেরোসিনের একটা গন্ধ বেরোচ্ছে। আর এই দেখো কাপড়টা আমি আবার গরম জলে সার্ফ দিয়ে ফুটাতে দিয়েছি, সব তেল নোংরাগুলো বেরিয়ে যাবে, খুব ভালো পরিষ্কার হয় এভাবে। আর এখন আমি এসেছি মামামের জামা কাপড় গোছাতে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ তো, হাওয়ায় এদিক আর ওদিক করছে। আর সব থেকে বড় কথা কি, মাম্মাম এখন সব কিছু ধরতে শিখেছে, হাত পায় তো, ও একেবারে উঠে উঠে সব কিছু নামায়। আর কি অবস্থা হয়ে গেছে, জামা কাপড় মানে লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন সব নামাতে শিখেছে, পছন্দের জামা কাপড়গুলো বার করে করে ও আমাকে দেখাবে, কখনো নিজে নিজে পরার চেষ্টা করবে। তো এখন এই আলমারিটা ভালো করে গুছিয়ে রাখি, কারণ পুজোর জামা কাপড় কিন্তু আমার এখানেই আটাতে হবে। আমার আলমারিতেও জায়গা নেই, বেবির পাপার আলমারিতেও জায়গা নেই। আমি যে কিভাবে এখানে রাখবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আজকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে সেগুলো এখানে অর্গানাইজ করব, তারপরে। আর এখন আলমারি যদি আমি ঘরের মধ্যে বানাতে যাই, তাহলে ঘর নোংরা হবে, বাচ্চাটা ছোট আছে, ওই ভেবে আমি আর করছি না। আর রেডিমেড আলমারি কেনার আমার একদম ইচ্ছা নেই। মানে ওটাতে না দেখবো কি বলো তো, বেশি জামা কাপড়ও ধরবে না, সেই বানানোটা আমার লস হয়ে যাবে। তো ওই সমস্ত চিন্তা করেই আমি আর আলমারিটা আর কি করতে পারছি না। তো যাই হোক, এই যে মামামের ড্রেসগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কমেন্টগুলো আমি অনেক মন দিয়ে পড়ি, বিশ্বাস করো। কিন্তু তোমাদের হয়তো কোনো সময় ওরকমভাবে বলা হয় না, কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়।
এক এক সময় মনে হয় যে আজকে হয়তো ভিডিও না করলেই ভালো হতো, আজকে ভালো লাগছে না, কিন্তু তোমাদের কথা ভেবে আমি কিন্তু আবার চলে আসি নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, টাটা।